একদিনে ফের রেকর্ড, মৃত্যুর সংখ্যা ৭৭। সংক্রমণের তীব্রতা কমাতে কঠোর লকডাউন, শিথিলতায় বাড়তে পারে প্রাণহানি। শপিং মলে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই, কঠোর লকডাউন নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ। মামুনুল সহ হেফাজতের ২৪১ জনের বিরুদ্ধে মামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিচার হবে বললেন আইনমন্ত্রী। কওমি মাদ্রাসাতে ১৫ মাসে ধর্ষণ বলাৎকারের শিকার ৬২ শিশু, ৩ জনের মৃত্যু। পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটেও সহিংসতা, কোচবিহারে কেন্দ্রীয় পুলিশের গুলিতে নিহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, কক্সবাজার সমুদ্র সৈকতে আরও একটি মৃত তিমি, বিষক্রিয়ার কারণে মৃত্যু ধারণা বিশেষজ্ঞদের। ফের রেকর্ড ভাঙল করোনা, একদিনেই প্রাণ নিল সর্বোচ্চ ৭৭ জনের। সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা এখন ৯,৫০০-এরও বেশি। তবে গত ২৪ ঘন্টায় শনাক্ত রোগীর সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কম। মেহেদী হাসানের রিপোর্ট। দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেছে ৭৭ জনের, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে মৃত্যু এ পর্যন্ত ৯,৬৬১ জন। নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে ৫,৩৩৪। এ নিয়ে মোট শনাক্ত ৬,৭৮,৯৩৭। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩,৮৩৭ জন। পরীক্ষার বিপরীতে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণের হার ২০.৪৯%, সুস্থতার হার ৮.৩০ ও মৃত্যু ১.৪২%। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে ৫১ জন, আর চট্টগ্রাম বিভাগে ১৫ জন। ৭৪ জনের মধ্যে সবার মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এর মধ্যে ষাটার্ধ ৪৪ জন, আর পুরুষের সংখ্যা ৫৩। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। প্রকৃত অর্থে লকডাউন মেনে চলতে হবে নাগরিকদের। নিজেদের স্বার্থে ঘরে আবদ্ধ থাকতে হবে, তা না হলে এই মহামারী নিয়ন্ত্রণে আসবে না। একথা বলেছেন কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ। আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হলো, শিথিলতা নয়, কঠোর লকডাউন আরোপ করে করোনা সংক্রমণের হ্রাস টানতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। বাহক ছাড়া ছড়াতে পারে না করোনা ভাইরাস। বাহক মানুষকে বিচ্ছিন্ন রাখা গেলেই সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব, আর এই বিচ্ছিন্নতার কাল কমপক্ষে ১৪ দিন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখন তীব্র কমিউনিটি ট্রান্সমিশনে। প্রতিদিনই আক্রান্ত মৃত্যুর পরিসংখ্যান রেকর্ড ভাঙছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও মন্ত্রিপরিষদ বিভাগের বিধিনিষেধ প্রতিপালন হয়নি যথাযথভাবে। নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছে মানুষ। এই বাস্তবতায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সর্বশেষ সভায় অন্তত ২ সপ্তাহের পূর্ণ লকডাউনের সুপারিশ আসে। এরপর সরকার ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে। এবং আমরা জানি যে সংক্রমিত ব্যক্তিরা পরবর্তী ২ সপ্তাহের জন্য সংক্রমণ ছড়ানোর জন্য উপযোগী। ২ সপ্তাহ যদি আমরা সবাই আটকে থাকি ভালো অথবা সংক্রমিত, তাহলে ২ সপ্তাহ পরে যখন আমার লকডাউনটা শিথিল করা হবে, তখন যে ব্যক্তিটি সংক্রমিত ছিল বা যত হাজার ব্যক্তি সংক্রমিত ছিল, তাদের তখন সংক্রমণের ঝুঁকিটা কমে যাবে। আজ থেকে প্রায় ৫ সপ্তাহ দূরে আছে ঈদ। এখন যদি ২ সপ্তাহ আপনার পূর্ণ লকডাউনের সদ্ব্যবহার করতে পারি, পরবর্তীতে ২-৩ সপ্তাহ যদি লকডাউন উঠিয়ে নিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হয়, তাহলে জীবন যেমন রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা বাণিজ্য বা জীবিকাও চলবে। পরিপূর্ণ লকডাউনে কারোরই বাইরে আসার সুযোগ নেই জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আমার আশাবাদ হলো যে সরকার সেটাকে হয়তো আরো ১ সপ্তাহ বাড়িয়ে ২ সপ্তাহ করবে। তো আসলে বিধিনিষেধগুলোও কার্যকর ছিল, কিন্তু বিধিনিষেধগুলো তো আমরা মানছি না বলে আজকে আমাদের সংক্রমণটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। এটা কি সম্ভব যে ১৮ কোটি মানুষকে সব সময় আমি
পুলিশি নজরদারিতে রাখবো বা মানে প্রশাসনের নজরদারি, এটা হয় না। ভ্যাকসিন নেয়ার পরেও কিন্তু সে কিন্তু একটা দুটো ভ্যারিয়েন্টে কাজ করলে ভ্যাকসিন নেয়ার পরেও এখন আমাদের যেটা ইউকে ভ্যারিয়েন্ট 3টা ভ্যারিয়েন্ট, সেই 3টা ভ্যারিয়েন্টকে প্রোটেক্ট একটা মাত্র জিনিস করতে পারে, একটা মাত্র বস্তু করতে পারে, সেটা হলো মাস্ক। ওয়্যার দ্য মাস্ক, মাস্ক মাস্ক। তবে লকডাউনের সময় জরুরি সেবা চালু থাকবে। এই সুবিধার অপব্যবহার রোধেও সতর্ক থাকার কথা বলেছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও রাজধানীর শপিং মলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। অনেক শপিং মলে নেই জীবাণুনাশক ব্যবস্থা। এদিকে কঠোর লকডাউনের ঘোষণায় চিন্তিত ব্যবসায়ীরা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলার কথা থাকলেও অনেক মলেই সে ব্যবস্থা নেই। এদিকে কড়া লকডাউনের ঘোষণায় মলগুলোতে এসেছে প্রচুর মানুষ। নিউ মার্কেট, গাউসিয়া, গুলিস্তান সহ নানা এলাকায় মার্কেটে ভিড় বেড়েছে। তোয়াক্কা করছে না স্বাস্থ্যবিধির। ভিড় তো অনেক দেখতেছেন, মার্কেটের ভিতরে অনেক ভিড়। স্বাস্থ্যবিধি তো কোনো রক্ষা হচ্ছে না। অনেকে বলছেন নিতান্ত প্রয়োজনে ঝুঁকি নিয়ে এসেছেন তারা। হ্যাঁ, একটু জরুরি ছিল। কদিন পরে মার্কেট তো বন্ধ হয়ে যাবে। গতবারও কোনো কেনাকাটা আমরা কেউই করতে পারি নাই, তো এবারও শুনতেছি যে আবার কঠোরভাবে লকডাউন দিবে, তাই আজকে বের হইলাম। কড়া লকডাউনের ঘোষণায় চিন্তিত ব্যবসায়ীরা। তারা জানান ঈদের আগে লকডাউন চলতে থাকলে পথে বসতে হবে তাদের। লক্ষ লক্ষ টাকার মাল করে আমরা এখন আগামী ঈদের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখন যদি এই মুহূর্তে লকডাউন দেওয়া হয়, আমরা একদম সর্বশান্ত হয়ে যাব। দেশের অবস্থা যেরকম দেখা যায় যে আমাদের মনে দোকানদারি করা হবে না মনে হয়। নিজেরা বাঁচবো, যাতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়। শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসাটা করতে চাই। তবে ব্যবসায়ী নেতাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনে ঈদ পর্যন্ত যেন শপিং মল খোলা রাখা হয়। স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে এই সীমিত সময়ের জন্য চাঁদ রাত পর্যন্ত মার্কেট খোলা রাখলে এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে এই ব্যবসা পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে গতকাল থেকে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ অফিস, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের 241 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 750 জনকে আসামি করে পৃথক 3টি মামলা হয়েছে। একটি মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রধান আসামি। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুক্রবার সোনারগাঁও থানায় পৃথক 3টি মামলা হয়। উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসিরউদ্দিন বাদী হয়ে হেফাজতের নেতা মামুনুল হককে প্রধান আসামি ও স্থানীয় হেফাজত ও বিএনপির 111 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 200 থেকে 250 জনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনায় 123 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 200 জনকে আসামি করে মামলা করেছেন উপজেলা যুবলীগ নেতা নান্নু। অপর মামলায় 7 জনের নাম উল্লেখ করে 300 জনকে আসামি করা হয়। 3 এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে মামুনুল হক এক নারীসহ স্থানীয়দের হাতে ধরা পড়ার পর তার সমর্থকরা তাণ্ডব চালায়। দেশের বিদ্যমান আইনে হেফাজত তাণ্ডবের বিচার করা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর কুর্মিটোলায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হেফাজত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছে। তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশে কার্যকর আইন আছে। কেউ অরাজকতা করলে, জনগণের জানমালের ক্ষতি করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মন্ত্রী। কেউ যদি দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা তাদের জানমালের যদি ক্ষতি করার চেষ্টা করে, এই সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। করোনাকালেও কওমি মাদ্রাসাগুলোতে বন্ধ হচ্ছে না শিশু বলাৎকার ও ধর্ষণ। আবাসিক শিশু শিক্ষার্থীরাই এর প্রধান শিকার। গত বছর মাদ্রাসায় ধর্ষণের শিকার হয়েছে 52 জন, এর মধ্যে 3 জন মারা গেছে। এছাড়া চলতি বছরের প্রথম 3 মাসে ধর্ষণের শিকার হয়েছে আরও 10 শিশু। তবে মাদ্রাসায় শিশু ধর্ষণের প্রকৃত চিত্র আরও অনেক বেশি বলছেন গবেষকরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। কুমিল্লার লাঙ্গলকোটে হেফাজতে ইসলাম নিয়ন্ত্রিত মাদ্রাসায় এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয় গত সোমবার। মাদ্রাসা শিক্ষক বিল্লাল হোসেন নিজে এই ঘটনা ঘটান। গত বুধবার
নেত্রকোনার কেন্দুয়ায় ধর্ষণের শিকার হয় মাদ্রাসা ছাত্রী মঞ্জুরুল হক, স্থানীয় একটি মসজিদের ইমাম। 31 মার্চ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বরখারচর আদর্শ নুরানী হাফিজিয়া মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পড়ুয়া এক ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। সংবাদ মাধ্যমে এসব ঘটনা প্রকাশ ও প্রচারিত হওয়ায় সবার নজরে আসে। তৎপর হয় প্রশাসন, গ্রেফতার হয় অপরাধীরা। তবে সব ঘটনা সংবাদ মাধ্যমে কতটুকু আসে তা নিয়ে প্রশ্ন আছে। গবেষকরা বলছেন, সংবাদ মাধ্যমের নজরে সবকিছু না আসলেও স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। তাদের মাধ্যমে অনেক ঘটনা আলোচিত হচ্ছে। তথ্য বলছে, গত বছর মাদ্রাসায় ধর্ষণের শিকার হয়েছে 52 জন শিশু, এর মধ্যে 3 জন মারা গেছে। এছাড়া চলতি বছরের প্রথম 3 মাসে ধর্ষণের শিকার হয়েছে আরও 10 শিশু। মাদ্রাসায় ছাত্র নির্যাতন বিরোধী মঞ্চ বলছে, মাদ্রাসায় শিশু ধর্ষণের মামলার বিচার 3 মাসের মধ্যে করা গেলে দৃষ্টান্ত তৈরি হবে, আর এতে অপরাধীরা ভয় পাবে। দেশের সকল মাদ্রাসাকে মানে সরকারের নজরদারিতে আনতে হবে, প্রত্যেকটা শিশুকে যৌন শিক্ষা দিতে হবে, এবং যত ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং যদি আমি বলি না ঘটুক আর একটাও সামনে, কিন্তু তারপরে যদি ঘটে, সকল ধর্ষণের বিচার আপনাকে অবশ্যই 90 দিনের মধ্যে নিশ্চিত করতে হবে। করোনাকালে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কওমি মাদ্রাসা বন্ধ নেই, পরীক্ষাও চালু আছে। ফলে কোমলমতি শিশুরা বাধ্য হচ্ছে মাদ্রাসায় থাকতে। ফলে ধর্ষণ বন্ধ করা যাচ্ছে না বলছেন গবেষকরা। হাজার হাজার মাদ্রাসার শিশু প্রতিদিন বলাৎকারের শিকার হচ্ছে এই মামুনুল হকের মতন এই সমস্ত লম্পটদের দ্বারা। মামুনুল হকের বিরুদ্ধেও তো দুটো মাদ্রাসায় এরকম অভিযোগ রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু মামুনুল হককে কোনো শাস্তি পেতে হয়, এবং শাস্তি পেতে না পাওয়ার কারণে যেটা হচ্ছে, এদের দৃষ্টতা উদ্ধত এত বেড়েছে, এখন গোটা বাংলাদেশের বিরুদ্ধে তারা জেহাদ ঘোষণা করছে। কওমি মাদ্রাসাগুলোতে শিশুদের সেবা দাস হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তার। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পশ্চিমবঙ্গে নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 4র্থ দফায়ও সহিংসতা হয়েছে। কোচবিহারে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে 5 জন। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ। তৃণমূল নেত্রী মমতার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই ঘটনা ঘটেছে। আর বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা মমতার বিরুদ্ধে হামলার উস্কানির অভিযোগ তুলেছেন। নির্বাচন কমিশন বলছে, আত্মরক্ষায় গুলি চালায় কেন্দ্রীয় পুলিশ। রিপোর্ট দুলি মল্লিকের। ভোট শুরুর পর থেকেই উত্তপ্ত কোচবিহার জেলার শীতলকুচি। তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী। তাদের গুলিতেই নিহত হয় 5 জন। এ ঘটনার পরই ব্যাপক সমালোচনা ও প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশন জানায়, সংঘর্ষ থামাতে ও আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে তৃণমূল কংগ্রেস ও বিজেপি এ ঘটনা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ চালিয়ে যাচ্ছে। শিলিগুড়িতে সংবাদ সম্মেলনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। সকালেও একজন মারা গেছে, 5 জন। বলেন, কেন্দ্রীয় বাহিনীকে ঢাল বানিয়ে ষড়যন্ত্রের জাল বুনছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তার পদত্যাগও দাবি করেন মমতা। আক্রান্ত চলছে, আজকে প্রমাণ হয়ে গেছে যে আজকে 4 জনকে গুলি করে মেরে দিয়েছে সিআরপিএফ। অন্যদিকে কৃষ্ণনগরে জনসভা থেকে মমতার বিরুদ্ধে পাল্টা তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বলেন, ভোট গ্যাংকে আক্রমণের ট্রেনিং দিচ্ছেন মমতা। কোচবিহার ছাড়াও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নিজেই তার গাড়ি ভেঙেছেন বলে প্রমাণ দেখিয়েছে তৃণমূল। এ দফায় পশ্চিমবঙ্গে কোচবিহার, হুগলি, আলিপুরদুয়ার, হাওড়া, দক্ষিণ 24 পরগনা সহ মোট 5 জেলায় 44টি আসনে ভোট গ্রহণ হয়। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আদালত অবমাননার রুল কার্যকর না হওয়া দুঃখজনক বললেন প্রধান বিচারপতি। আপিল রায় বাংলায় লেখার তাগিদ। 21শে গ্রন্থমেলায় শেষ সময়ের বেচা কেনার ধুম, 2500-এর বেশি নতুন বই। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21শে সংবাদে। করোনার টিকার পর বিএনপি এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার ও উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সব কিছুকে রাজনৈতিক বাতাবরণ দিয়ে বিতর্কিত করাই এখন বিএনপির রাজনীতি। করোনার টিকা নিয়েও তারা অপরাজনীতি করছে। এখন লকডাউন নিয়ে নানান অপপ্রচার উস্কানি দিচ্ছে। একবার বলে লকডাউন করতে হবে, আবার বলে লকডাউন হলে মানুষ খাবে কি। আদালত অবমাননার রুল দিয়েও রায় কার্যকর না হওয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা সবার দায়িত্ব হলেও তা সব ক্ষেত্রে হচ্ছে না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। আপিল বিভাগের 2 বিচারপতি ওবায়দুল হাসান এবং ইনায়েতুর রহিমের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। আপিল বিভাগের 2 বিচারপতি ওবায়দুল হাসান এবং ইনায়েতুর রহিম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ অন্যান্য অতিথিরা। মাননীয় প্রধান বিচারপতি, অনুষ্ঠানের শুরুতে বই দুটির লেখক 2 বিচারপতি বলেন, আদালত এবং বিচার ব্যবস্থা নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা তুলে ধরা হয়েছে বই দুটিতে। তার আইন, আদালত, বিচার ব্যবস্থা নিয়ে যে অভিজ্ঞতা, সেগুলো তিনি যেভাবে বলেছেন সেগুলোকেই আরেকটু আমার দৃষ্টিভঙ্গি নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বই লেখার জন্য বই লিখেছিলাম তা না, আর্টিকেল পত্র পত্রিকায় বেরিয়েছে, সেগুলি বই আকারে প্রকাশ করেছেন মাওলানা ব্রাদার্স, সেই জন্য মাওলানা ব্রাদার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অন্যান্য বক্তারা বলেন, প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি, কিন্তু সুরাহা হচ্ছে না। এ সময় তারা আপিল বিভাগের রায় বাংলায় লেখারও তাগিদ দেন। রাষ্ট্রের যে দর্শন সংবিধান, সেই ক্ষেত্রে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই। স্বাধীনতা ঘোষক হিসেবে 2 জনকে বলার কোনো অবকাশ নেই। বঙ্গবন্ধুকে হত্যার কারণটা তিনি তুলে ধরেছেন, কোনো ব্যক্তিকে হত্যা না, এটা একটা আদর্শকে, এটা একটা চেতনাকে হত্যা। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন আমাদের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম বাধা হচ্ছে দুর্নীতি। আমাদের দেশের দুর্নীতি কি কমেছে? প্রধান বিচারপতি বলেন, অসহযোগিতার কারণে সুপ্রিম কোর্টের রায় ঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। এটাকে দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। আমরা কন্টেম্প করতে পারি, তো কন্টেম্প করে করেও আমরা হয়রান, কারণ কন্টেম্প করে করেও কিন্তু আমাদের রায় ঠিক প্রপারলি যেভাবে কার্যকর হওয়ার কথা সেইভাবে কার্যকর হচ্ছে না। আমাদের যেসব জাজমেন্ট যাচ্ছে, আমি আশা করি যে নির্বাহী বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যেকটা রায় বাস্তবায়িত হবে। বঙ্গবন্ধুর হত্যার রায় পুরোপুরি বাস্তবায়ন করে বাংলাদেশ যে খুনির দেশ নয় তা প্রমাণ করতে হবে বলে জানান প্রধান বিচারপতি। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি, আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি। এই কথা তো আমরা যে বিদেশি এত অতিথি এসেছে ওনাদেরকে আমরা এটা বলতে পারিনি। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এই 2টি বই ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে বলে মন্তব্য করেন বক্তারা। যাদের কাছে আছে তারা সবাই মোটামুটি। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। ডিএনএ বারকোডিংয়ের মাধ্যমে 19টি ভেষজ গাছের জীবন রহস্য উন্মোচন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এর মধ্য দিয়ে বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এবং উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে এই 19 উদ্ভিদ প্রজাতির কিছু জিন সিকোয়েন্স যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের জিন ব্যাংকে জমা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও 1,500 উদ্ভিদের ডিএনএ বারকোডিংয়ের প্রস্তুতি নিচ্ছে এই গবেষক দল। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শিউলি স্বপ্ন। চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক উন্নতি হওয়া সত্ত্বেও প্রাকৃতিক বা ভেষজ চিকিৎসার কদর কমেনি মানুষের কাছে। উপকারী এসব উদ্ভিদের পরিচয় প্রায় অজানা। শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি গবেষক দল শুরু করে ভেষজ উদ্ভিদ প্রজাতি শনাক্তকরণের কাজ। সিকোয়েন্স করে আমরা ডাটাবেজে জমা রাখি, তাহলে খুব সহজে স্ক্যান করলেই আমরা বলে দিতে পারবো যে এটা আসলেই ওই প্রজাতি কিনা। এখানে একটা অপার সম্ভাবনা রয়ে গেছে, যেখান থেকে আমরা বিভিন্ন রোগের জন্য একটা নিরাপদ ওষুধ আমরা এখান থেকে হয়তো নিয়ে আসতে পারবো যদি আমরা গবেষণা চালিয়ে যেতে চাই। চট্টগ্রামের ফটিকছড়ির হাজারীখিল অভয়ারণ্য, চন্দনাইশ ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং বান্দরবানের বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করা হয় উদ্ভিদ নমুনা। এর মধ্যে রয়েছে স্থানীয়ভাবে পরিচিত শিলছড়ি, মরিচ্চা, জলজি, অঙ্কিলতা, গন্ধবিকচু, লৌহাকাঠ, কেশরদাম, হরিণালতা, হাটজোড়ালতা, খাড়াগাইত, হুর উদাল, নাইন্নাবিচি, সুখমুরালি, পাপড়া, সিভিট, ডেওয়া,
ললনা, মেলামরিচা এবং বনবেলি। এই গবেষণা ভেষজ উদ্ভিদের রপ্তানির দুয়ার খুলে দেবে বলে আশা করছেন গবেষকরা। আমরা প্রাথমিকভাবে আমাদের দেশের 19টি ভেষজ উদ্ভিদের 41টি বারকোডিং সম্পন্ন করেছি। মূলত ডিএনএ বারকোডিং এর ভেজাল রোধের ক্ষেত্রে একটি অভাবনীয় অবদান রাখবে বলে আমরা বিশ্বাসী। গবেষকদের মতে বাংলাদেশে 5000-এর বেশি ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি রয়েছে। এর মধ্যে ভেষজ উদ্ভিদ আছে প্রায় 1500। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বই মেলা প্রতিদিন। অমর 21 গ্রন্থমেলার 24তম দিনে এসেছে আরও 108টি নতুন বই। এ নিয়ে মেলায় আসা বইয়ের সংখ্যা 2529। তবে অনেকটাই ক্রেতাশূন্য স্টল প্যাভিলিয়নগুলো। ছুটির দিনে কেউ কেউ সংগ্রহ করেছে নির্বাচিত বইগুলো। মেলা 14 এপ্রিল পর্যন্ত চলার কথা থাকলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় 2 দিন আগেই পর্দা নামছে প্রাণের মেলার। আদিত্য মামুনের রিপোর্ট। করোনা দুর্যোগে এবার এলোমেলো প্রাণের মেলা, নেই চিরচেনা চিত্র, উৎসবের আমেজ। একদিকে ফেব্রুয়ারির বদলে মার্চে মেলা, আবার বারবার সময় পরিবর্তন। আছে স্বাস্থ্যবিধি মানার করা নির্দেশনাও, আছে প্রাকৃতিক দুর্যোগেরও খড়গ। তবুও মেলায় আসছেন অনেকেই। শেষ সময়ে তালিকা মিলিয়ে বই কিনতে এসেছেন কেউ কেউ। কারণ এই বইগুলো আমার পছন্দের লিস্টে ছিল, যার কারণে বাসা থেকে আমি ঠিক করে এসেছিলাম যে আমি বইগুলো কালেক্ট করব। পছন্দের লেখক আর প্রিয় বিষয়ের বইয়ে চোখ তাদের। তবে মেলার সময় নিয়ে আছে অসন্তোষও। একটা আত্মজীবনীমূলক লেখা আমি কিনেছি আনোয়ারা সৈয়দ হকের, আর এখানে একটা আমি উপন্যাস কিনলাম। কোনো কোনো স্টল যেন বিরান ভূমি। বিক্রয় কর্মীরা বলছেন বেচা বিক্রি প্রায় শূন্যের কোটায়। তারপরও প্রাণের মেলা যে হচ্ছে তাতেই খুশি কেউ কেউ। যেটা আশা করেছিলাম সেটা হয়তো ফুলফিল এবার হচ্ছে না, কিন্তু মেলার টান তো ছাড়তে হচ্ছে না। লকডাউনের পর থেকে বেচা বিক্রি অনেক কমে গেছে। লেখকরা বলছেন নিয়ম রক্ষার মেলায় ঐতিহ্য বজায় থাকলেও পাঠকের হাতে ঠিকঠাক পৌঁছেনি বই, তাই অনলাইনে কেনার পরামর্শ তাদের। মেলাটা হওয়া আমাদের যে একটা ঐতিহ্য, সেই জায়গা থেকে ঐতিহ্যটা রক্ষা করার জন্য হয়তো বা মেলাটা করা, সেই হিসেবে সফল। মেলাতেই যে সব বই বিক্রি হবে এমনও আমরা আশা করি না। এখন অনলাইন যুগ, আমার ধারণা যে মেলার পরেও মেলা অব্যাহত থাকবে অনলাইনে। সব বাধা পেরিয়ে মেলা আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ দিলেন প্রকাশকরা। রোদের মাঝে যে পাঠকরা এসেছে সেই জন্য আমরা পাঠকের কাছে কৃতজ্ঞ, কিন্তু আসলে আমরা আশানুরূপ পাঠক পাইনি। 18 মার্চ থেকে শুরু হয়ে 14 এপ্রিল পর্দা নামার কথা থাকলেও প্রাণের মেলা শেষ হচ্ছে 12 এপ্রিল। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় সংকটে সিরামিক খাত, নীতি সহায়তা চান উদ্যোক্তারা। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ার। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর ইম্পালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য সাংবাদিক। গত বৃহস্পতিবার রাত 1:30টার দিকে করোনার উপসর্গ ও অন্যান্য জটিলতা নিয়ে প্রথমে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন হাসান শাহরিয়ার। পরে তাকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে আইসিইউ বেডের সংকটের কারণে তাকে নেওয়া হয় ইম্পালস হাসপাতালে। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। ব্যক্তি ও বাণিজ্যিক উদ্যোগে আধুনিকতার ছোঁয়া লাগছে মানুষের বাসস্থান ও কর্মস্থলে। চা বা খাবার টেবিলে হচ্ছে বৈচিত্র্যময়, আর এতে বড় ভূমিকা রাখছে সিরামিক পণ্য। সিরামিকের বৈশ্বিক বাজারও বিশাল। এসব বিবেচনায় সিরামিক খাতে বেড়েছে বিনিয়োগ। কিন্তু করোনা মহামারী বেশ সংকটের মধ্যে ফেলেছে দেশের সম্ভাবনাময় এই শিল্পকে। পরিস্থিতি সামাল দিতে আসছে বাজেটে নীতি সহায়তা চাইছেন উদ্যোক্তারা। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশে সিরামিক শিল্পের যাত্রা শুরু 50-এর দশকের মাঝামাঝি। বর্তমানে এ খাতে কারখানার সংখ্যা 68টি, আর দেশি বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় 9,000 কোটি টাকা। স্থানীয় বাজারে ক্রমেই বাড়ছে সিরামিক পণ্যের চাহিদা। 2019-20 অর্থবছরে দেশে সিরামিক পণ্যের চাহিদা ছিল 6,000 কোটি টাকার বেশি।
এদিকে সিরামিকের স্থানীয় চাহিদার বেশিরভাগই পূরণ করছে দেশীয় কারখানাগুলো। টেবিলওয়্যারের 98%, টাইলসের 84% এবং স্যানিটারি ওয়্যারের 90% চাহিদা মিটছে স্থানীয়ভাবে। 2019-20 অর্থবছরে সিরামিক পণ্য রপ্তানি থেকে দেশের আয় হয় 338 কোটি টাকা। কিন্তু এক বছরেরও বেশি সময় ধরে চলা বৈশ্বিক করোনা মহামারী সংকটে ফেলেছে সম্ভাবনাময় এ খাতটিকে। ঘুরে দাঁড়াতে আসছে বাজেটে নীতি সহায়তা চান উদ্যোক্তারা। আমরা ইউরোপিয়ান ফোকাসড এক্সপোর্ট করতাম এবং ইউএস এস ওয়েল, বাট এই করোনার কারণে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো মেজর এফেক্ট আসছে। লাস্ট ইয়ার ফর আমাদের স্যানিটারি ওয়্যার প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিংয়ের উপর একটা সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজড হয়েছে। এই সেক্টরটা পুরোপুরি ইম্পোর্ট ওরিয়েন্টেড মেটেরিয়াল দিয়ে চলে। যেহেতু ইম্পোর্ট ওরিয়েন্টেড মেটেরিয়াল, এটার ডিউটি কিছু কিছু প্রোডাক্টের উপরে ডিউটি এখনও দেখা গেছে 20%, 25% আছে। আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছি যে এই ডিউটিগুলো যদি আরেকটু কমিয়ে দেওয়া যায়। বৈশ্বিক সিরামিক পণ্যের বাজার $250 বিলিয়ন বেশি। স্থানীয় চাহিদা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজার ধরতে এখাতে বিনিয়োগ বাড়ছে। ফোকাসটা কি, যেহেতু আমার দেশে মার্কেট আছে এবং দেশের মার্কেটের বাজারটাও বড়, চাহিদাও আছে, বিক্রি আমি ফ্যাক্টরি প্রোডাকশনে যাওয়ার পরে কিন্তু বিক্রি করতে পারছি, যার কারণে আমার হয়তোবা এই মুহূর্তে ডিমান্ড নেই টু লুক ফর নিউ মার্কেট, বাট মার্কেট তো আছে এবং একটা সময় গিয়ে যখন এই মার্কেটে চাহিদা পূরণ হয়ে যাবে, নতুন ফ্যাক্টরিগুলো এসে তখন এক্সপোর্ট মার্কেটে টার্গেট করবে। স্থানীয় শিল্পের সুরক্ষায় কাঁচামালের শুল্ক কমিয়ে সিরামিক পণ্যের উপর আমদানি শুল্ক আরও বাড়ানোর দাবি এ খাতের ব্যবসায়ীদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নববর্ষ, উৎসব ও মেলা উপলক্ষে তৈরি পণ্য নিয়ে বিপাকে পড়েছেন গাজীপুরের সাজ খেলনার কারিগর ও মৃৎশিল্পীরা। যাদের নিপুণ হাতে তৈরি নানা বর্ণের মিষ্টি খাবার এবং মৃৎশিল্প নববর্ষের উৎসবে ভিন্ন মাত্রা যোগ করত, তারা এখন নিরানন্দ সময় পার করছেন। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কালিয়াকৈরের সিন্দুরি, ভৃঙ্গরাজ ও আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ঐতিহ্যবাহী মৃৎশিল্পী, আবার অনেকে চিনি গুড় দিয়ে তৈরি করেন দৃষ্টিনন্দন সাজ খেলনা। এবারও মেলা উপলক্ষে চিনি ও গুড় দিয়ে কারিগররা তৈরি করেছেন হাতি, ঘোড়া সহ বিভিন্ন ধরনের সাজ খেলনা। মৃৎশিল্পীরা তৈরি করেছেন বাঘ, সিংহ, হরিণ, পাখির বাসা, ফুলদানি সহ বিভিন্ন ধরনের মাটির সামগ্রী। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বর্ষবরণে থাকবে না উৎসব, মেলা হবে না গাছতলায়। তাই এরই মধ্যে তৈরি হওয়া পণ্য নিয়ে পড়েছেন দুশ্চিন্তায় কারিগররা। এটা বছর বছর আমরা তৈরি করি, সেই সুবাদে আমরা তৈরি করতেছি লাভের আশায়। এখন দেশে যদি যেভাবে করোনা বাড়তেছে, মেলা খেলা না হইতে দিলে আমাদের বিশাল লস। মাল অনেক কমিয়ে দিছি, কারণ করোনা তো অনেক বাইরে গেছে গা। এখন সামনে মেলা হইব কি না হইব সেইটার লিগে একটু চিন্তিত আছি আর কি। এই করোনার কারণে আমরা এই মালপত্র যা বানাইছি, হাতি ঘোড়া খেলনা, এগুলো আমরা মনে হয় পাইকারি পত্র আসবো না, আমরা এগুলো বিক্রি করতে পারবো না। সামনে পহেলা বৈশাখ কিছু মাল আমরা তৈরি করছি, রঙাইতেছি, কিন্তু মেলা হইব নাকি সেটা আমরা জানি না। করোনা পরিস্থিতিতেও যাতে এসব পণ্য বিক্রি করা যায় সে বিষয়ে উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এই ব্যবসায়ীদের জন্য আসলে একটু কঠিন সময়, যেহেতু আমাদের কোনো জমায়েত হচ্ছে না, হয়তো এই ধরনের কোনো মেলার আয়োজন এবার করা যাবে না। সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে সময়ে যখন দেশের অবস্থা স্বাভাবিক হবে, করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, পরবর্তীতে আমরা যখন কোনো গণজমায়েত যখন আমরা অ্যালাউ করবে, তখন হয়তো বা তারা সেই জিনিসগুলো বিক্রি করার উপযুক্ত পরিবেশ পাবে। দুর্যোগ দুর্বিপাকেও টিকে থাকুক বাঙালি সংস্কৃতির এই ঐতিহ্যবাহী ধারা, এমন প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। কক্সবাজার সমুদ্র সৈকতে পাওয়া গেছে আরও একটি মৃত তিমি। এ নিয়ে গত 2 দিনে 2টি মৃত তিমি ভেসে আসে। তিমিটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারলেও অন্তত 15 দিন আগে মারা যেতে পারে বলে ধারণা প্রশাসনের সংশ্লিষ্টদের। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। লকডাউনের কারণে কক্সবাজার সমুদ্র সৈকত এখন জনশূন্য। নির্জন এই সৈকতের হিমছড়ি পয়েন্টে 2 দিনে ভেসে আসে 2টি মৃত তিমি। ভাটার সময় তিমিগুলো সৈকতের বালিয়াড়িতে আটকে যায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার ভেসে আসা তিমির দৈর্ঘ্য 43 ফুট এবং প্রস্থ 14 ফুট। এই প্রজাতির তিমি সাধারণত সুন্দরবন সংলগ্ন গভীর সাগরে দল বেঁধে থাকে। গত 2 দিনে ভেসে আসা তিমিগুলোর মৃত্যু বয়সজনিত কারণে কিংবা জাহাজ থেকে ফেলা বিষাক্ত খাবার খাওয়ার কারণে হতে পারে।
প্রায় 20 বছর আগে একটি এখানে আমরা এভাবে দেখেছি, তার 10 বছর পর একটি দেখেছি। মোট দুটি আমরা মৃত তিমি আমরা এখানে দেখেছি আগে, কিন্তু পরপর দুটি মৃত তিমি আসা এটাই প্রথম ঘটনা। আজকের যে আসা তিমিটাতে এটা পিঠের দিকে বড় ধরনের একটা আঘাত রয়েছে, যার জন্য আজকেরটাতে বলা যায় যে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করতে পারে। তিমি দুটিকে মাটি চাপা দিয়ে 2 মাস রেখে কঙ্কাল সংগ্রহ করা হবে। স্যাম্পল কালেকশন করে ফরেনসিক ল্যাবে পাঠানো হবে, তারপরে আমাদের ফরেনসিক ল্যাবরেটরিতে টেস্টের পরে এটা অ্যাকচুয়াল কারণটা বলা হবে, এটা স্বাভাবিক মৃত্যু বা অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কিনা। এদিকে সৈকতে মৃত তিমি ভেসে আসার খবরে হিমছড়ি এলাকার ঘটনাস্থলে ভিড় করেছেন উৎসুক জনতা। 2 দিন যাবত 2টা তিমি কক্সবাজার উপকূলে ভেসে আসছে। আসলে তিমি মাছটা আসলে দেখতে কেমন, সচক্ষে দেখবো, তো সেই আশা নিয়ে আসছে। এর আগে সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে 1991 সালেও এটির চাইতে কয়েক গুণ বড় একটি তিমি ভেসে এসেছিল। এছাড়া গত বছর জুন মাসে লকডাউনের সময় টেকনাফের শ্যামলাপুর সৈকতে ভেসে আসে একটি মৃত তিমির বাচ্চা। রত্না জামান, 21 টেলিভিশন। এবার খেলার খবর। বাংলাদেশ গেমসের ছেলেদের ক্রিকেটে জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন স্বর্ণ জিতেছে। বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে বরেন্দ্র নর্থ জোনকে 7 উইকেটে হারিয়েছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক নাইম আহমেদের সেঞ্চুরিতে 6 উইকেটে 270 রান তোলে বরেন্দ্র। জবাবে জিশান আলমের সেঞ্চুরিতে 3 উইকেটে 273 রান তুলে জয়ের বন্দরে পৌঁছে জাহাঙ্গীরাবাদ। রেজওয়ান ও জিশান ওপেনিংয়ে 130 রান তুলে জয়ের কাজটা সহজ করে দেন। রেজওয়ান 35 রান করলেও জিশান 119 বলে 20, 4 ও 8 ছক্কায় 169 রানের ঝোড়ো ইনিংস খেলেন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। একদিনে ফের রেকর্ড, মৃত্যুর সংখ্যা 77। সংক্রমণের তীব্রতা কমাতে কঠোর লকডাউন, শিথিলতায় বাড়তে পারে প্রাণহানি। শপিং মলে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই, কঠোর লকডাউন নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ। মামুনুল সহ হেফাজতের 241 জনের বিরুদ্ধে মামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিচার হবে বললেন আইনমন্ত্রী। কমি মাদ্রাসাতে 15 মাসে ধর্ষণ বলাৎকারের শিকার 62 শিশু, 3 জনের মৃত্যু। পশ্চিমবঙ্গে 4র্থ দফার ভোটেও সহিংসতা, কোচবিহারে কেন্দ্রীয় পুলিশের গুলিতে নিহত 5, পাল্টাপাল্টি অভিযোগ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।